দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় রাজনৈতিক বিরোধ। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন সাকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরিক ঐক্য, এবং সাদ্দাম হোসেন, যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, জাতীয় নির্বাচন না গণভোট, কোনটা আগে? নাকি একই দিনে নির্বাচন ও গণভোট? এমন অবস্থায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ পৌঁছেছে চরম পর্যায়ে। তাই জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত সময়ের মধ্যে হবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। বাড়ছে মানুষের মাঝে উদ্বেগ, উৎকণ্ঠা। পলিটিক্যাল পার্টিগুলোর পরস্পর বিরোধী অবস্থানে সরকারও কি করবে তা বুঝতে পারছে না। আলোচনার শুরুতে আমি সাদ্দাম হোসেন, এই যে গণভোট, জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন, সব কিছু মিলে যে একটা অবস্থা বিভাজনের রাজনীতির দিকে, এবং সেটা মূলত এখন স্পষ্ট, এর দায়টা যদি এক কথায় বলি, কাকে দিবেন? প্রথমত আমি আসলে এই জায়গাটাতে একটু অপোজ করব যে বিভাজনের যেই রাজনীতির কথা আপনি বলতেছেন, আমি আসলে খুব একটা বিভাজন দেখছি না। বরঞ্চ আমি বলবো যে বাংলাদেশ এই মুহূর্তে রাজনৈতিকভাবে ঐতিহাসিক একটা ঐক্যমত্যের জায়গায় আছে, যেটা আসলে পূর্বে আমরা কখন, আমার জন্মের পর থেকে আমি দেখি নাই এমন সৌহার্দ্য, রাজনৈতিক সৌহার্দ্য। এটা বাংলাদেশের ইতিহাসে ছিল না আসলে। তারপরেও যেই ২-৪টা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সুর দেখা দেয়, বা কথায় মিলে না, বা আমি যেটা চাচ্ছি আমার প্রতিপক্ষ আরেকটা রাজনৈতিক দল ঠিক তার ভিন্নটা চাচ্ছে, বা একটু ব্যতিক্রম কিছু চাচ্ছে, এই জিনিসটা যদি রাজনীতিতে না থাকে তাহলে আর ভিন্ন ভিন্ন দল থাকবার তো কোনো প্রয়োজন নাই। সবাই তো এক দলেই রাজনীতি করতে পারতো, ওই শেখ মুজিবুরের বাকশাল কায়েম করতে পারতাম আমরা। যেহেতু একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আমি বলবো সুষম গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ যেহেতু এখন বাংলাদেশে আছে, বর্তমান আছে, সেহেতু বাংলাদেশে এই রাজনৈতিক ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটু একটু তাদের মত পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। তারপরও আপনারা যদি একেবারে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে দেখেন, বাংলাদেশে গত ২০ বছরের রাজনীতি যদি আপনি পর্যবেক্ষণ করেন, এই ২০ বছরের মধ্যে যদি আমি চিন্তা করি, যেমন ২০ বছরের আগে আমি যেতে পারবো না, কারণ আমি নিজে প্রত্যক্ষ করি নাই। এই ২০ বছরের রাজনীতি যদি আমি দেখি, আমি মনে করি এই মুহূর্তে এই আমার স্মরণকালের সবচেয়ে ভালো রাজনৈতিক সৌহার্দ্য বিরাজ করছে। সুতরাং দায় কাকে দিব না দিব এই প্রশ্নই আমি যাব না, কারণ দায় নেবার তো প্রয়োজন নাই। মানে একেবারে রাজনৈতিক সৌহার্দ্য বা রাজনৈতিক বলা যায় যে হচ্ছে সবচেয়ে ভালো রাজনৈতিক সম্পর্ক এখন রাজনৈতিক দলগুলো এবং বাংলাদেশে বিরাজমান রয়েছে। সাদ্দাম হোসেন, যদি দায় নাই নিবেন তাহলে আপনার পার্টি থেকে বলা হচ্ছে দেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, এই কথা তাহলে কেন বলা হচ্ছে? এই দায় সরকারকে নেওয়ার জন্য কথা কেন বলা হচ্ছে? দায় যদি দেশ গৃহযুদ্ধের দিকে যায় তাহলে দায় সরকারকে নিতে হবে, তার মানে ব্যাপারটা বুঝতে হবে। তার মানে এখনো ওই ধরনের পরিস্থিতি হয় নাই যে মানে কারো কোনো খুব বেশি দায় তৈরি হয়েছে যে দায়ের পরিপ্রেক্ষিতে একটা গৃহযুদ্ধ দেশে লেগে যেতে পারে। তবে হ্যাঁ, যেহেতু একটা ছোটোখাটো মতবিরোধ আমাদের মধ্যে আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, যে জুলাই সনদ বাস্তবায়ন, বা আমি যদি একটু পরোক্ষভাবে বলি, রাজনৈতিক যেই সংস্কার আমরা আলোচনা করে নির্ধারণ করেছি, সেই সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা মতপার্থক্য রয়েছে, সেজন্য একটা ছোট মানে কম বেশি হলো কিছুটা অনিশ্চয়তা রয়েছে যে সকল দলকে আমরা আসলে বা আমাদের বর্তমান সরকার একটা টেবিলে আনতে পারবে কিনা, বা একটা ঐক্যমত্যের জায়গায় নিয়ে আসতে পারবে কিনা বাস্তবায়নের প্রেক্ষাপটে। সেই জায়গা থেকে আমি মনে করি না যে আলটিমেটলি গৃহযুদ্ধ হবে, কারণ আমরা গত ১ বছর বা ১ বছরের বেশি সময় যে এই সরকার অতিবাহিত করেছে, এর মধ্যে ইঙ্গিতটা তো আপনাদের পক্ষ থেকে আসছে না, আমি সেটাই বলছি। মানে আমরা দেখেছি যে এরকম অনেকবার অনেক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, বাট সরকার খুব স্মার্টলি এটাকে ডিল করেছে। এবং আমরা বিশ্বাস করি বর্তমান সরকার, যেটা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সরকার, সেই সরকার জনগণের পালস বুঝে
সঠিক সিদ্ধান্ত নিয়ে পূর্বের মতোই গত 1 বছরের মতোই আবার একটা সঠিক এবং সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে রাজনৈতিক যে সংস্কারের প্রেক্ষাপট আমরা তৈরি করেছি, যে প্রেক্ষাপটে বাংলাদেশ ঐতিহাসিকভাবে দাঁড়িয়ে আছে, সেই প্রেক্ষাপটে আমরা রাজনৈতিক এই সংস্কারগুলো বাস্তবায়ন করবো। সরকার সেদিকেই পজিটিভ সিদ্ধান্ত নিবে এবং তাহলে আর কোনো ধরনের ওই গৃহযুদ্ধের মতো পরিস্থিতি আর তৈরি হবে না এবং দায়ও সরকারকে নিতে হবে না। সাদ্দাম হোসেন, যদি ছোটোখাটো যে মতবিরোধের কথা আপনি বলছেন, এটা নিয়েই সামনে আমাদের যে বহু কাঙ্ক্ষিত যে নির্বাচন, যেটা ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার কথা, সেটা নিয়ে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে এবং মানুষের মাঝে যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে, সেটা আপনি কিভাবে বলবেন? আচ্ছা, নির্বাচন যেই দিন অনুষ্ঠিত হবে, বিরোধটাই ছোটখাটোই হয়ে থাকে। এক্স্যাক্টলি, নির্বাচন যেই দিন হবে ঠিক তার পূর্ব মুহূর্ত পর্যন্ত কিছু না কিছু অনিশ্চয়তা থাকবে, এটাকে আপনাকে অ্যাকনলেজ করতে হবে। আচ্ছা, যদি বলি যে নির্বাচন যে তারিখ, যেটা প্রথমার্ধে ফেব্রুয়ারি হচ্ছে, নির্বাচন হচ্ছে তো নাকি? আমরা তো অবশ্যই মনে করি হচ্ছে। ধন্যবাদ। সাকিব আনোয়ার অনেকগুলো বিষয় উনি বলে আসছেন। প্রথমত যে বিভাজনের যে রাজনীতি, যেটা এখন একদম স্পষ্ট, সেটা দেখছেন না সাদ্দাম হোসেন, এই বিষয়ে একটু শুনবো আপনার বক্তব্য। ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ-আলোচক সাদ্দাম হোসেনকে এবং যারা শুনছেন। সাদ্দাম হোসেন অনেক আশাবাদী মানুষ, আমি তার বক্তব্য শুনে মনে হলো, এবং এই আশাবাদের সাথে সাথে তাহলে সাদ্দাম হোসেনের মাধ্যমে তার দল এনসিপির তার দল অন্যান্য নেতা যারা আছেন দায়িত্বশীল, তাদের কাছে অনুরোধ করব যে সাদ্দাম হোসেন যেভাবে উপস্থাপন করলেন তেমনই যদি হয়, খুব ছোটোখাটো কিছু বিভাজন বা খুব ছোটোখাটো মতবিরোধ আছে, হ্যাঁ, এবং যদি সত্যি সেটাই হয়ে থাকে, আমরা যদি সাদ্দাম হোসেনের বক্তব্যকেই যদি আমরা ধরে নিই, তাহলে এইটুকুকে ধরে গৃহযুদ্ধ টাইপের শব্দ, এই ধরনের টার্ম ব্যবহার করেন না। তাইলে আসলে ওই যে আপনি শেষের দিকে যেটা বললেন যে জনগণ তো বিভ্রান্ত হচ্ছে, জনগণের মধ্যে একটা ভয় তৈরি হয়েছে, একটা শঙ্কা তৈরি হয়েছে যে আদৌ নির্বাচন হবে কিনা, দেশের পরিস্থিতি কোন দিকে যাবে। আর বিষয়টা হলো, এটা তো শুধু এনসিপির নেতারা বলেছে, ব্যাপারটা এমন না। প্রধান উপদেষ্টাও কয়েকদিন আগে, যিনি অনেক দিন থেকে দেশে এবং দেশের বাইরে গিয়ে উনি একই কথা বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি উপহার দেবেন এবং এটা হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, সেটা তিনি দফায় দফায় বলেছেন। কিন্তু সর্বশেষ তিনি কিন্তু দুদিন আগেই বললেন যে একটা ছোটখাটো না, একদম একটা বড় ধরনের শঙ্কার বিষয় রয়েছে এবং সেভাবে আমাদের সতর্ক থাকতে হবে। তার মানে প্রধান উপদেষ্টা অর্থাৎ এক্সিকিউটিভের হেড, তিনি যখন এই কথা বলেন, তখন তো আসলেই আমরা ধরে নিতে পারি যে আসলে ভেতরে ভেতরে কিছু না কিছু তো ঘটছে, এবং এটা তো ঘটাচ্ছে আসলে সরকার। দুঃখিত এভাবে বলার জন্য, কারণ সর্বশেষ যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা আসলে সরকারের দিক থেকেই হয়েছে। দেখেন, এই যে গণভোটের বিষয়টা এসছে, কেন আসলো গণভোটের বিষয়টা, বাস্তবায়ন নিয়ে কিন্তু আসলে মতপার্থক্য শেষ পর্যন্ত আর ছিল না ঐকমত্য কমিশনে। আমরা যখন বসেছি, কাজ করেছি একসাথে, স্বাভাবিকভাবেই এতগুলো রাজনৈতিক দল যখন একটা জায়গায় বসবে, একটা বিষয় নিয়ে কথা বলবে, তখন ভিন্ন ভিন্ন মত আসবে, কিন্তু সেই মতগুলোকে একসাথে করে কিন্তু শেষ পর্যন্ত আমরা গণভোটের দিকে গেলাম, যে জনগণ তার সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করবে, অর্থাৎ ভোট প্রয়োগ করবে। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এই জুলাই সনদের একটা আইনগত ভিত্তি তৈরি হবে। কিন্তু আমরা পরবর্তীতে যখন বিশেষজ্ঞদের সাথে আলোচনার পর ঐকমত্য কমিশন তাদের পজিশন চেঞ্জ করে যখন নতুন করে সরকারের কাছে, আসলে এখানে ব্যাপারটা এমন হয়ে গেছে যে ধরেন ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস, তো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যখন তাদের প্রস্তাবনা উপস্থাপন করলেন, ব্যাপারটা আসলে এরকম হয়ে গেছে, কারণ ওখানেও সভাপতি তিনি, সরকারের প্রধানও তিনি। যাই হোক, তো যখন উপস্থাপন করলো, তখন আমরা দেখলাম যে জুলাই সনদের আইনগত ভিত্তির জন্য জনগণের কাছ থেকে ভোট নেওয়া হচ্ছে না, জনগণের কাছ থেকে রায় নেওয়া হচ্ছে না। এটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটা জারি করা হবে তার আইনগত ভিত্তি, অর্থাৎ সরকার হয়তো নিজেদেরকে সেফ সাইডে রাখার চেষ্টা করছে যে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশটা সরকার দেবে সেটা যাতে আইনগত ভিত্তি থাকে, যাতে রেফারেন্ডামের মাধ্যমে এটা জনগণের মানে এর উপরে রায় আছে, এর পক্ষে আছে, সেই বিষয়টা যেন আসে। অর্থাৎ জুলাই সনদটা কিন্তু সেখানে গৌণ হয়ে গেল, মুখ্য হলো এই আদেশটা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, যেটা নিয়ে অনেক আলোচনা ইতিমধ্যে হয়েছে, তারপরও একটু অ্যাড্রেস করি, সেটা হলো আপনার নোট অফ ডিসেন্ট, যেটা সাদ্দাম হোসেন বলছিলেন যে এতগুলো রাজনৈতিক দল কেন, কারণ তাদের আদর্শিক, তাদের কর্মসূচি ভিত্তিক নানান বিভাজন, তাদের বিভক্তি তো থাকবে, হ্যাঁ, পরিবর্তন থাকবে, মতের পার্থক্য থাকবে। এখন এই পার্থক্যগুলোকে সবগুলো জায়গায় আপনি একটা জায়গাতে আনবেন না, সবগুলো বিষয় একটা জায়গাতে আনতে পারবেন না, এবং সেটাই কিন্তু ঐকমত্য কমিশন করেছে। আর প্রতারণার বিষয়টা কেন আসছে, কারণ প্রধান উপদেষ্টা প্রথম যখন ঐকমত্য কমিশন সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে বসলো, তার আগে আলাদা আলাদা করে দলগুলোর সাথে বসেছে, ওই সময় প্রধান উপদেষ্টা কিন্তু বলেছিলেন, এবং কমিশনের পক্ষ থেকে যিনি আসলে কন্ডাক্ট করেছেন কমিশনের এই অধিবেশন বলতে পারি আমরা, এক ধরনের গণপরিষদের মতো তো আসলে আলোচনা হয়েছে, যিনি কন্ডাক্ট করেছেন
সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, তিনিও দফায় দফায় কথা বলেছেন যে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছি, যে বিষয়গুলোতে আমরা সবগুলো রাজনৈতিক দল একমত হতে পারবো, সেই বিষয়গুলো নিয়েই আসলে সনদটা তৈরি হবে। এটা কিন্তু দফায় দফায় বলা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যে আমরা কোনো বিষয় কারোর উপরে চাপিয়ে দেব না। এই শব্দ ব্যবহার করে কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন কারোর উপরই আমরা কোনো বিষয় চাপিয়ে দিব না, আপনারা বসেন, নিজেরা কথা বলে যতগুলো বিষয় একমত হতে পারেন। তাহলে আমরা যেসব বিষয়ে একমত হয়েছি সেটাই তো আসলে সনদ হওয়ার কথা। এটা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে। যদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আবার জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ দফায় দফায় বলেছেন। তারপরও এসে আপনি যখন জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে বলছেন যে নোট অফ ডিসেন্ট দলগুলোর যে মতপার্থক্যের জায়গাগুলো সেগুলো এখন আর জনগণের সামনে যাবে না, এটা রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি যে 84টা বিষয়কে সামনে নিয়ে আসছেন, যার মধ্যে 48টা সংবিধান সংস্কার সম্পর্কিত, এতে জনগণ ভোট দেবে যে হ্যাঁ আমরা এর পক্ষে আছি। তারপর তার নতুন করে কেওয়াস তৈরি হবে। ধরেন বিএনপির যেখানে নোট অফ ডিসেন্ট আছে, কিংবা ধরেন এনসিপির যেখানে নোট অফ ডিসেন্ট আছে, এনসিপি যদি সামনে রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে তারা গিয়ে তো বলবে যে আমি এটা বাস্তবায়ন করবো না। তখন বিএনপি কি বলবে? জনগণ তো ভোট দিয়ে এটাকে এর পক্ষে রায় দিচ্ছে, আপনাকে তো এটা করতে হবে, তাই না? তো রাষ্ট্রকে আমরা নতুন করে একটা ঝামেলার মধ্যে ফেলে দেওয়ার একটা বিষয় কিন্তু সামনে চলে আসলো। এবং এর মধ্য দিয়ে কি হলো, কয়েকদিন আগেই যে রাজনৈতিক দলের নেতারা বলছিলেন যে আমরা এই সরকারকে সর্বাত্মক সহযোগিতার মধ্য দিয়ে একটা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, তারা জাতীয় নির্বাচন গণভোট নিয়ে যে দ্বন্দ্ব এখন সৃষ্টি হয়েছে, আরেকটা প্রশ্ন এটা এখন সামনে আসছে যে গণভোটের যে বিষয়টা সেটা তো সংবিধানে নেই, সে বিষয়টা না। এটা আসলে যখন সবগুলো রাজনৈতিক দল, ক্রিয়াশীল রাজনৈতিক দল, যখন এই বিষয়ে আমরা একমত হয়েছি যে একটা গণভোট হবে, এবং এই গণভোটটাকে আমরা তো সেটাই বলছিলাম, সরকারকে তো সর্বাত্মক সহযোগিতার কথা সবগুলো রাজনৈতিক দলই বলেছে যে তারা যে আদেশটা দেবে সেই আদেশের যাতে আইনগত ভিত্তি থাকে। এই কারণে জুলাই যে সনদটা সেখানে সবাই স্বাক্ষর করেছে, ঐতিহাসিকভাবে সেটাকে একটা আনুষ্ঠানিকভাবে সেই স্বাক্ষর অনুষ্ঠান সম্পাদন করা হয়েছে। বলে সব কিছু মিলে আপনার ডক্ট্রিন অফ নেসেসিটির উপরে ভিত্তি করেই তো এই সরকারটা গঠিত। সরকারের গঠন প্রক্রিয়ায় তো হচ্ছে কনস্টিটিউশনের 106 অনুচ্ছেদকে আপনি ব্যবহার করেছেন। ফলে এখন আপনি যেগুলো করবেন এই সরকারের যে আদেশ সেটা আপনি কিন্তু ওই 106-এর আন্ডারেই আপনার হয়ে যেতে পারে। মানে আমরা কিন্তু সবকিছু সহজ করে দিয়েছি। এরপরে সরকার যদি জটিলতা সৃষ্টি করে এবং তারপর পরবর্তীতে যদি কেউ রাষ্ট্র ক্ষমতায় এসে, আপনি আপনার বক্তব্য শুরুতেই বলছিলেন সবকিছু এই জটিলতা সৃষ্টির পিছনে সরকার, এটা কেন বলছেন? মানে তাদের লাভটা কি আসলে? না, তাদের লাভ না, বিষয়টা হচ্ছে যে অনভিজ্ঞতা। তাহলে কেন করবে? আচ্ছা, মানে অনভিজ্ঞতার কারণে। হ্যাঁ, ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস তো ধরেন কি বলে, তিনি নোবেল বিজয়ী, তিনি মাইক্রো ক্রেডিটে সারা পৃথিবীতে তিনি একজন চ্যাম্পিয়ন সারা পৃথিবীতে। কিন্তু বিষয় হলো যে ওই যে একজন পেলেকে যদি আপনি নিয়ে এসে ক্রিকেট খেলতে বলতেন তাহলে তার যে অবস্থা হতো, আমাদের সরকার এখন অবস্থা হয়ে গেছে সেরকম। আমাদের সরকারে যারাই আছে তার নিজস্ব জায়গায় তারা চ্যাম্পিয়ন প্রত্যেকেই, কিন্তু আসলে তাদেরকে আমরা তার কাজ বাদ দিয়ে এমন জায়গায় বসিয়েছি। এবং সমস্যাটা হয়েছে কি, তারা সেটা আসলে অনুধাবন করতে পারেন। তারা মনে করেছে এই জায়গাতে বসেও তারা নিজেদেরকে ফিট ইন করতে পারবে, কিন্তু আলটিমেটলি সেটা করতে পারছে না। ধন্যবাদ সাকিব আনোয়ার। সাদ্দাম হোসেন, সাকিব আনোয়ার অনেকগুলো বিষয় নিয়ে আসছেন, পাশাপাশি আমি একটু বিষয় বলি যে আপনাদের পার্টির যে আহ্বায়ক নাহিদ ইসলাম কিছুদিন আগে বলেছিলেন যে জামাত জনগণের সাথে প্রতারণা করেছে। কালকে বিএনপি বলছে সরকার প্রতারণা করছে। এই যে প্রতারণার বিষয় নিশ্চয়ই ছোটোখাটো মতবিরোধ থেকে বিষয়গুলো আসেনি? আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার প্রশ্নের উত্তর দিব, তার আগে সাকিব ভাইয়ের কয়েকটা বিষয় না বললেই নয়। ভাই আসলে যেমনটা বলার চেষ্টা করছিলেন যে ঐকমত্য কমিশনে এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে নাকি কোনো মতপার্থক্য ছিল না, কিন্তু সাকিব ভাই হয়তো জানেনই না বা ওনার হয়তো স্মরণ ছিল না যে ঐকমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে এটা নিয়ে কোনো আলোচনাই হয় নাই। এই আলোচনা হয় নাই বলেই আসলে জুলাই সনদ বাস্তবায়নে এই জটিলতা তৈরি হয়েছে। আমরা বারবার বলেছি এনসিপির পক্ষ থেকে যে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে এই আলোচনাটা এখানে শেষ করে তারপর আমরা স্বাক্ষরের দিকে যাই, বাট এটা তখন আলোচনাই করবার সুযোগ ঐকমত্য কমিশনে বড় দলগুলো দেয় নাই। আচ্ছা, সেকেন্ডলি সাকিব ভাই যেমনটা বলছিলেন যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য নাকি গণভোট হচ্ছে না, গণভোট হচ্ছে আদেশটা বাস্তবায়ন করার জন্য। আমার মনে হয় এখানে সাকিব ভাইয়ের একটু বোঝার ভুল আছে। জুলাই সনদের আইনি ভিত্তি আর আদেশ বাস্তবায়নের মধ্যে ভাই পার্থক্যটা পেল কোথায়, আমাদেরকে আসলে বোঝানোর জন্য ভাইকে অনুরোধ করছি। বেসিক্যালি জুলাই সনদের আদেশ বাস্তবায়ন মানেই হচ্ছে
আদেশ বাস্তবায়নের জন্য যদি আইনি স্বীকৃতি পাওয়া যায়, অর্থাৎ জনগণের কাছ থেকে স্বীকৃতি পাওয়া যায়, যেটা সবচেয়ে বড় আইনি স্বীকৃতি, এই আইনি স্বীকৃতি যখন আপনি পাবেন তখন আসলে জুলাই সনদ বাস্তবায়নের আইনি স্বীকৃতি হয়ে যাচ্ছে, আইনি ভিত্তি হয়ে যাচ্ছে, জুলাই সনদের আইনি ভিত্তি হয়ে যাচ্ছে। সুতরাং এটা আমার মনে হয় আপনাকে আরেকটু রিয়েলাইজ করার জন্য আমি অনুরোধ করছি। ভাই যেমনটা আরেকটা বললেন যে সবগুলো বিষয়ে তো ঐক্যমত্য পৌঁছানো যাবে না। এখন যদি ধরেন এনসিপি ক্ষমতায় গিয়ে বলে যে আমি যেই বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি এই বিষয়টা আমি এখন মানবো না, এটা তো বলার আসলে এনসিপির সুযোগ নাই। কেন সুযোগ নাই? এনসিপি তো গণভোট কোন বিষয়ের উপর হচ্ছে সেটা তো দেখছে এবং সেটাকে সমর্থন করে এনসিপি হা অথবা না ভোট দিবে। হা ভোট যদি জয়যুক্ত হয় তাহলে এনসিপি ধরিয়ে নিবে যে জুলাই সনদের যে আদেশ রয়েছে 48টা বিষয়ে, এই 48টা বিষয়ে জনগণ রায় দিয়েছে, এনসিপি এখানে কেউ না। জনগণ যেখানে রায় দেয়, জনগণের রায়ের উপর কি কোনো রাজনৈতিক দলের চাওয়া বা না চাওয়ার কোনো প্রশ্ন থাকতে পারে? জনগণ, সংখ্যাগরিষ্ঠ জনগণ যদি জুলাই সনদ এর এই 48টা পয়েন্টে হা রায় দেয়, প্রশ্নটা এই কারণে তুলেছেন বাস্তবায়ন করবে না এমন কোনো কথাই এনসিপি বলবার সুযোগ নাই। আচ্ছা, সাকিব আনোয়ারই বলবেন। আমি যতটুকু বুঝেছি সাকিব আনোয়ার যেটা বলেছেন যে অন্য দলগুলো যে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা যদি গিয়ে বাদ দিয়ে দেয় সেই বিষয়টা সামনে নিয়ে আসছে। না, নোট অফ দেখেন, আমি বলি যে ঐক্যমত্য কমিশনে 30টা দল আলোচনায় অংশগ্রহণ করেছে। এই 30টা দলের মধ্যে যদি 2-4টা দল একটা বিষয়ে নোট অফ ডিসেন্ট দেয়, আর যদি 26-27টা দল ওই বিষয়ে যদি একমত পোষণ করে, তার মানে কি সংখ্যাগরিষ্ঠ দল তো একমত পোষণ করলো, এবং সেই সংখ্যাগরিষ্ঠ দলের ঐক্যমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত যদি জনগণের কাছে ঐক্যমত্য কমিশন ছুড়ে দেয় এবং জনগণও যদি সেটাতে ঐক্যমত্য পোষণ করে, তাহলে ওই 2-4টা দলের নোট অফ ডিসেন্টের কোনো মিনিং থাকে? জাস্ট মানে আমি এইটা নিয়ে কেন আমরা এত বেশি আওয়াজ তুলতেছি আমি জানি না। এটা আমার মনে হয় কোনো ধরনের অসাধু উদ্দেশ্য আছে। এই 2-4টা দল যদি জনগণের রায়কে মেনে নিতে ভয় পায় তাহলে এই নোট অফ ডিসেন্টের কথা বারবার তারা উচ্চারণ করবে, নোট অফ ডিসেন্ট নিয়ে তারা কথা বলবে। নোট অফ ডিসেন্ট জনগণ তো বুঝতেছে, নোট অফ ডিসেন্ট বিএনপি এখানে দিয়েছে, তাহলে জনগণ না ভোট দেখ, বিএনপিকে আবার সুযোগ দেখ। আচ্ছা, আমি আপনার প্রসঙ্গে আসি, আপনার পরবর্তী কোশ্চেনে যাব। জামাতকে নিয়ে যে আপনি প্রশ্নটা করেছেন যে জামাত জনগণের সাথে বেইমানি করেছে, আপনারা বলেছেন, আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম, আমাদের আহ্বায়ক সাহেব বলেছেন, এবং আহ্বায়ক সাহেব কিন্তু স্পেসিফাই করে দিয়েছেন। মানে আমি বলবো না যে আহ্বায়ক সাহেব বলেছেন যে সার্বিক বিষয় বিবেচনায় জামাত জনগণের সাথে বেইমানি করেছে। আহ্বায়ক সাহেব বলেছে যেহেতু জামাত জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি কি হবে বা বাস্তবায়ন কোন প্রক্রিয়ায় হবে এই বিষয় নিশ্চিত না হয়ে সই করেছে, এবং তারা বলছে যে আবার তারা রাজপথে দাঁড়িয়ে বলছে যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম নাহিদ ইসলাম একবারে স্পেসিফাই করেছে যে একদিকে জামাত জুলাই মানে ঐক্যমত্য কমিশনে 30 দলের সাথে আলোচনা করছে, আলোচনার টেবিলে যে বিষয়গুলো নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছে ওই বিষয়গুলোর বাস্তবায়ন তারা যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম তারা আবার রাজপথে যেই বিষয়ে ঐক্যমত্য কমিশনে আলাপই নাই, নিম্নকক্ষে পিয়ার, এই নিম্নকক্ষে পিয়ার নিয়ে রাজপথে আন্দোলন করছে। এখন নিম্নকক্ষে পিয়ার নিয়ে রাজপথে যদি তারা আন্দোলন করে তাহলে মানুষ এবং সরকার তাদের ওই আন্দোলনের দিকে মনোযোগ দিবে নাকি জুলাই সনদ বাস্তবায়নের দিকে মনোযোগ দিবে? তার মানে জুলাই সনদ বাস্তবায়নটা তখন আসলে মনোযোগের বাইরে চলে যায় কিনা বা যাওয়ার যে ঝুঁকি তৈরি হয় সেই প্রেক্ষাপটে, যে হয়েছে ঝুঁকি তৈরি, সেই প্রেক্ষাপটে নাহিদ ইসলাম বলেছে যে জামাতের এই আচরণটা জনগণের সাথে প্রতারণা। সাদ্দাম হোসেন, আমি আসবো আপনার প্রশ্নের উত্তর একটু সাকিব আনোয়ারের কাছ থেকে নিয়ে আসি। ধন্যবাদ। আমি সাদ্দাম হোসেনের কথা শুনছিলাম। একটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে যে ঐক্যমত্য কমিশন এটাকে কয়েকটা ধাপে ভাগ করছে, তাদের যে বৈঠকগুলো বা যে আলোচনাটা। প্রথম দফায় হচ্ছে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে আলাদা আলাদা করে বসছে, এরপরে যে 84টা ইস্যু সেগুলো ধরে ধরে প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলোচনা হচ্ছে। সেটার উপরে ভিত্তি করে যে ডকুমেন্টসটা প্রিপেয়ার করা হলো সেটা রাজনৈতিক দলগুলোকে কাছে পাঠানোর পর এরপর আবার জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সেটা নিয়ে আবার রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফায় বসেছে এবং সেটা নিয়ে আবার আলোচনা হয়েছে, এবং এর জন্য ঐক্যমত্য কমিশনের মেয়াদও বাড়ানো হয়েছিল। এই বাস্তবায়নটা কিভাবে হবে, বাস্তবায়ন পদ্ধতি নিয়ে যখন আসলে মতপার্থক্য দেখা দিচ্ছিল তখন আবার বসেছে, এবং এই বসার মধ্য দিয়ে যেটা হয়েছে আপনার 2 দিন বা 3 দিনের বৈঠকের পর আবার মাঝখানে একটা বড় ধরনের ব্রেক দেওয়া হয়েছিল। তখন আবার বলা হয়েছিল যে রাজনৈতিক দলগুলো এই কমিশনের মানে এই ঘরের বাইরে নিজেদের মতো করে আবার একটু বসুক, তারপরে আলোচনা হোক, তারপরে যদি তারা আবার একটু সলিউশনে আসতে পারে তারপর আমরা আবার ডাকবো।
অনেক দিনের একটা গ্যাপ ছিল, ওই সময়ের মধ্যে আমরা নিজের রাজনৈতিক দলগুলো আলোচনা করেছি। ইনফ্যাক্ট আমরা গণতন্ত্র মঞ্চ 6 দলের যে জোট, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতে বসেছিলাম। যেমন এনসিপিও ছিল আমাদের সাথে বৈঠকে, এনসিপি, গণ অধিকার, এবি পার্টি, 3টা দলের সাথে আমরা প্রথমবার বসেছিলাম, দ্বিতীয়বার আবার বাম রাজনৈতিক দলগুলোর সাথে বসেছিলাম। এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে। আমার সম্ভবত হয়তো সাদ্দাম হোসেন ওই জায়গাটা একটু স্কিপ, মানে হয়তো ভুলে গেছেন বা যে কোনো কিছু হতেই পারে সেটা, কিন্তু এটা নিয়ে মানে আলাদা করে 3য় দফার বৈঠক নামে আপনারা গণমাধ্যমে রিপোর্ট করেছেন যে 3য় দফার প্রথম দিনের বৈঠক শেষে যা বললেন এনসিপির জাভেদ রাসিন যেহেতু নিয়মিত ছিলেন ওখানে, তো এই ধরনের রিপোর্টও হয়তো সাদ্দাম হোসেন পেয়ে যাবেন। ওটা ছিল 3য় দফার বৈঠকটাই ছিল, 3য় দফার যে বসাগুলো হয়েছিল ওটা ছিল হচ্ছে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, এবং সেখানে বসেই পরে হচ্ছে আপনার এই যে গণভোটের বিষয়টা আসলো। কারণ তার আগে এক একটা দলের এক এক ধরনের প্রপোজাল ছিল। যেমন জামাতের পক্ষ থেকে প্রপোজাল ছিল কনস্টিটিউশনাল অর্ডার একটা জারি করতে হবে, তারপর আপনার যেমন এনসিপির পক্ষ থেকে দাবি ছিল যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান হতে হবে এবং সেই সংবিধানে এগুলো যুক্ত করতে হবে। পরবর্তীতে সবাই তাদের পজিশন চেঞ্জ করে গণভোটের জায়গায় আসলে আসা হয়েছিল, কিন্তু একটা জিনিস শুধুমাত্র ঐক্যমত পৌঁছানো যায়নি, যেটা অবশ্য ওই দিনই আসলে গৌণ বিষয় হিসেবে সবাই মেনে নিয়েছিলেন। সেটা হলো যে আসলে ওই গণভোটটা হবে কবে। সেটা নিয়ে জামাতের পক্ষ থেকে, জামাত এবং জামাতের সমমনা কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটা নির্বাচনের আগে হতে হবে, আর অন্যান্য রাজনৈতিক দল মোটামুটি যে নির্বাচনের দিন, মানে জাতীয় সংসদ নির্বাচনের দিন হলেই হবে। সো ওই জায়গাটুকু ছাড়া মোটামুটি জুলাই সনদের যে আইনগত ভিত্তি দেওয়ার ব্যাপার, সেটা গণভোটের মাধ্যমে এটা নির্ধারিত হয়েছিল। এটা ঐকমত্য কমিশনের বৈঠকের মধ্য দিয়ে। এটা একটু সাদ্দাম ভাই একটু ওই জায়গাটা হয়তো একটু মিস করে গেছেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের উপরে যদি গণভোট হয় এবং জনগণ যদি হ্যাঁ ভোট দেয়, তাতে জুলাই সনদের উপরে জুলাই সনদ আইনগত ভিত্তি পাওয়া গেল না, ব্যাপারটা তেমন না। আমি সেটা বলিও না। আমি যেটা বলছি সেটা হচ্ছে এখানে ওটা গৌণ হয়ে গেল, কারণ সাবজেক্ট লাইনটা কীভাবে লেখা হবে সেটাও তো ইতিমধ্যে আমাদের সামনে চলে এসছে, আমরা হয়তো দেখে ফেলেছি যে আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং সংশ্লিষ্ট তফসিল 1-এ বর্ণিত যে সংস্কারের বিষয় তার সাথে একমত? তার মানে আপনার ফার্স্ট লাইনটা কি, মানে ওটা হচ্ছে ওর সাথে যুক্ত তফসিল। মূল প্রশ্ন হচ্ছে আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং তৎসংশ্লিষ্ট যে আপনার তফসিল আছে সেই তফসিলে বর্ণিত বিষয়গুলোর সাথে একমত কিনা। আমি বলেছি তাহলে মুখ্য পার্ট কিন্তু এটা হয়ে গেল, ওটা গৌণ হয়ে গেল, এই আর কি। যাই হোক, এখন বিষয়টা হলো যে উনি নোট অফ ডিসেন্টের কথা বলছিলেন, যে নোট অফ ডিসেন্টগুলো যে অকার্যকর হয়ে যাবে এটা কোনো ইস্যু না। দেখেন, ম্যাক্সিমাম জায়গায়, যেসব জায়গায় বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে কিংবা অন্যান্য রাজনৈতিক দল যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, এই সমস্ত জায়গায় এনসিপি এবং আমাদের দল নাগরিক ঐক্যর পজিশন কিন্তু একই, আমাদের পজিশন কিন্তু সেম ম্যাক্সিমাম জায়গায়, ম্যাক্সিমাম প্রায় সবগুলো জায়গাতেই। যেমন ধরেন ওই যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর যে নিয়োগ, এগুলোর ব্যাপারে আমরা বলেছি যে এটা আসলে এক্সিকিউটিভের হাতে থাকার দরকার নাই, ওই জায়গাতে বিএনপি নোট অফ ডিসেন্ট আছে। তো কিন্তু ব্যাপার হলো, তাইলে আমি কি এখন চিন্তা করবো যে না, এখন তো আমার পক্ষে আসতেছে ব্যাপারটা, আমি যেটা চাইছি সেটাই তো হয়ে যাচ্ছে, নোট অফ ডিসেন্ট আর থাকছে না। কিন্তু ব্যাপারটা হলো যে আপনি যে স্ট্যান্ডার্ডটা ধরে এই কমিশনটা কাজ করেছে, সেই স্ট্যান্ডার্ডটাই ছিল যেগুলো বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছাতে পারবো, শুধু ওগুলোর উপরই সনদ হবে, এর বাইরে সনদে অন্তর্ভুক্ত থাকবে না। সেগুলো হচ্ছে একটা একদম এক্স্যাক্টলি এই ল্যাঙ্গুয়েজেই আপনার সহসভাপতি আলী রিয়াজ ঐকমত্য কমিশনের তিনি বলেছিলেন যে ওটা অ্যানেক্সার হিসেবে আমরা রেখে দিব, যে এই মানে যেমন 70 অনুচ্ছেদ, এখানে সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছে, আর বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, তারা চেয়েছে আর এই দুটো বিষয় যোগ করতে, এই জাতীয় নিরাপত্তা এই ইস্যু যোগ করতে। এইভাবে ওটাকে এর পাশে রাখা হবে এবং ওখানে বসে আলোচনায় বারবার মানে এটা বলা হয়েছে যে এটার স্ট্যান্ডার্ডটা হচ্ছে এই, আমরা কমিশনে বসেছি হচ্ছে এই স্ট্যান্ডার্ড অনুযায়ী। ধন্যবাদ সাকিব আনোয়ার। আপনার কিছু বলার আছে এই বিষয়ে, নোট অফ ডিসেন্টের বিষয়ে? হ্যাঁ, আরেকটা কথা বলি, একটু শেষ করি। সেটা হলো যে ধরেন আমরা যদি মানে এই নোট অফ ডিসেন্ট থাকবে না জনগণ রায় দিয়ে দেওয়ার পরে, এই জায়গায় যদি যাই, তাহলে আমরা এতদিন ধরে ঐকমত্য কমিশনে বসছি কেন? জাতীয় ঐকমত্য কমিশনে বসার তো কোনো দরকার ছিল না। কারণ আপনি এখন যেটা যাচ্ছেন সেটা হচ্ছে যে জাতীয় ঐকমত্য কমিশন যে 84টা প্রশ্ন আমাদের সামনে এনেছিল, যার মধ্যে 48টা সংবিধান সম্পর্কিত, সেই বিষয়গুলোর উপরেই তাহলে গণভোট হচ্ছে। যদি গণভোটে হ্যাঁ হয়ে যায়, তাহলে আর এই যে আলোচনায় হয়েছে কি, আলোচনা হয়তো একটু পজিশন চেঞ্জ, দু একটা লাইন চেঞ্জ হয়েছে, দুটা শব্দ চেঞ্জ হয়েছে। যেমন প্রস্তাবনার মধ্যে আগে ছিল যে একজন সর্বোচ্চ 2 টার্ম ক্ষমতায় থাকতে পারবেন, এখন প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এখন হয়েছে একজন সর্বোচ্চ 10 বছর ক্ষমতায় থাকতে পারবেন। এই সমস্ত 2-একটা জায়গায় পরিবর্তন হয়েছে, এর বাইরে তো কোনো পরিবর্তন হয় না প্রস্তাবনায়। তাহলে প্রস্তাবনার উপরে যদি গণভোট হয়,
তাহলে ভাই আমাদেরকে এই 4 মাস কষ্ট দিলেন কেন? কোনো দরকার ছিল না, তখনই গণভোটে চলে যেতেন, এতদিনে গণভোটে রায় হয়ে যেত। জামাত তো নতুন ইস্যু পাইতো না যে নভেম্বরে গণভোট দেন, কাজকের মধ্যে জারি করতে হবে আদেশ গণভোটের। ধন্যবাদ। সাদ্দাম হোসেন, ইসির প্রতীক তালিকায় শাপলা খুলে যুক্ত হলো, জি যতদূর এটা নিয়ে আপনাদের আপত্তি? আচ্ছা, অবশ্যই আমাদের আপত্তি রয়েছে এই জন্য যে মানে ইসি এতদিন যাবৎ আমাদেরকে কি বলেছে? আমাদেরকে বলেছে যে তাদের তালিকায় যেহেতু শাপলা নাই, সেহেতু তারা শাপলা প্রতীক আমাদেরকে দিতে পারছে না। কিন্তু এখন তাদের তালিকাকে তারা সংশোধন করে তারা শাপলা প্রতীক যুক্ত না করে শাপলা কলি যুক্ত করলো কেন? প্রশ্ন আপনি করতে পারেন না তাদেরকে যে শাপলাই কেন যুক্ত করলেন না? আপনি তো শাপলা যুক্ত করা যাবে না এমন কোনো আইনি ব্যাখ্যা দেন নাই। তাহলে শাপলা যুক্ত করতেন, শাপলা যুক্ত না করে শাপলা কলি যুক্ত করলেন কার পরামর্শে? নিশ্চয়ই কারো পরামর্শে যুক্ত করেছে। যাদের পরামর্শে এতদিন এনসিপিকে তারা শাপলা প্রতীক দেয়নি, ঠিক তাদের পরামর্শে নির্বাচন কমিশন শাপলা কলি যুক্ত করেছে, একটা ভাইব দেওয়ার জন্য যে এনসিপি যেহেতু ইয়াংদের দল, ছোটদের দল, এজন্য তাদেরকে ওই ভাইবটা, তাদের প্রতীকে ওই ভাইবটা রাখতে হবে। ফুটন্ত শাপলা দেওয়া যাবে না, শাপলার কলি দিতে হবে। এই যে ভাইব, এই ভাইবটা তারা মানে একটা উপহাস করা। এখন রাষ্ট্রীয় একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে আপনি জনগণের একটা দলের সাথে, প্রকারান্তরে জনগণের সাথে রসিকতা করছেন। রসিকতা করানোর জন্য তো আপনাকে ওইখানে বসানো হয় না। আপনি সংবিধান সম্মতভাবে ওই যে আপনার স্টিপুলেটেড রেসপন্সিবিলিটিস সেটা পালন করবেন। বাট আপনি আপনার খেয়াল খুশি মতো তো যা খুশি তা করতে পারেন না, পরামর্শ করতে পারেন না। সাদ্দাম হোসেন, আপনাদের সঙ্গে রসিকতা কেন করছেন? এই কেন করছে এটাই তো আমার প্রশ্ন। আমার প্রশ্ন যেমন আপনার প্রশ্ন তেমন। কি মনে হয় আপনারা তো এটা অবশ্যই যেহেতু একটা ব্যাখ্যা দিলেন যে এই নির্বাচন কমিশন, আপনারা দেখেছেন যে এই নির্বাচন কমিশন কিন্তু 5ই অগাস্ট 2024-এর আগে নির্বাচন কমিশন গঠনের যেই পদ্ধতি স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা করে গিয়েছিল, সেই পদ্ধতিতে কিন্তু এই নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। এবং এই নির্বাচন কমিশনকে কে নিয়োগ দিয়েছে? 5ই আগস্ট 2024 হাসিনা দেশ থেকে পলায়নের পর যেই সমস্ত ভাইব্রেন্ট রাজনৈতিক দল বা তথাকথিত বড় রাজনৈতিক দল বাংলাদেশে ফাংশন করছিল, তারা তাদের মতো করে এই নির্বাচন কমিশন গঠন করতে পেরেছে। এবং কাজেই এই নির্বাচন কমিশন তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন হিসেবে কাজ করবে, এটাই তো মানে সঙ্গত, এবং সেটাই হচ্ছে। কিন্তু আমরা যেটা দেখছি যে একটা সময় বিএনপি নেতারা বলতো যে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যাবে না, জামাত নেতারা বলতো শাপলা প্রতীক এনসিপিকে দেওয়া যাবে না, এটা রাষ্ট্রীয় প্রতীকে এসে বিভিন্ন ধরনের কুযুক্তি দিত। এবং একটা পর্যায়ে ওই কুযুক্তি আবার নির্বাচন কমিশনারদের কাছ থেকে, এমনকি সিএসির কাছ থেকে আমরা শুনেছি। একটা পর্যায়ে যখন এই কুযুক্তিগুলোর আইনি ভিত্তি পাওয়া যায়নি, যখন আমরা আসলে আইনিভাবে এগুলোকে রিফিউট করবার চেষ্টা করেছি বারবার, আমরা দেখিয়েছি, আমরা তাদেরকে আইনিভাবে ব্যাখ্যা দিয়ে পরাজিত করেছি, তখন তারা রিয়েলাইজ করেছে যে আসলেই তো আমরা বেআইনি কুযুক্তি দিচ্ছি। এবং তারা পরবর্তীতে ওই কুযুক্তি থেকে বেরিয়ে আরেকটা অগ্রহণযোগ্য যুক্তি দিলেন যে আমরা আসলে এখন যেহেতু আমাদের তালিকায় নেই সেজন্য দিতে পারছি না। ধন্যবাদ সাদ্দাম হোসেন। আমি একই প্রশ্নে যাব সাকিব আনোয়ার। এই যে রসিকতা করার জন্য শাপলা খুলে দেয়া, আগে কুযুক্তি ছিল, এখন অগ্রহণযোগ্য যে বিষয়টা, শাপলা যদি গেজেটভুক্ত হতো তাহলে সবচেয়ে ভালো হতো আসলে আমাদের নাগরিক ঐক্যের, মানে আমি যে দলের প্রতিনিধিত্ব করি। কারণ শাপলা প্রতীক আমরা সবার আগে আসলে রাজনৈতিক দলের প্রতীক হিসেবে বরাদ্দ চেয়েছিলাম, কিন্তু যেহেতু গেজেটভুক্ত নাই এই কারণে দেওয়া হয়নি। ফলে শাপলা যদি গেজেটভুক্ত হতো তাহলে আমাদের জন্য খুব ভালো হতো, আমরা সেটা পেতাম। তারপরে এটা নিয়ে আমরা আসলে খুব বেশি মানে যেহেতু গেজেটভুক্ত নাই, কখনো যদি গেজেটভুক্ত হয় তাহলে আমরা দাবি করব, ওই জায়গাতে আমরা আছি। আবার এনসিপি নেতারা যখন মাহমুদুর রহমান মান্না আপনাদের উনি তো বলে দিয়েছেন যে এনসিপি পেলেও তাদের কোনো আপত্তি নেই। না, আপত্তি নাই, ওই জায়গাটা একটু ভুলভাবে উপস্থাপন হয়েছে। সেটা হলো যে এনসিপির নেতারা এসেছিলেন মান্না ভাইয়ের সাথে কথা বলার জন্য, তখন আপনার মান্না ভাই যেটা বলেছেন যে আমরা তো অনেক আগে থেকেই শাপলা প্রতীক চেয়েছি আমাদের প্রতীক হিসেবে, কিন্তু যেহেতু এটা গেজেটভুক্ত ছিল না এই কারণে আমাদেরকে দেওয়া হয় নাই। আমি সাকিব ভাইকে একটু প্রশ্ন করতে পারি কিনা, যে সাকিব ভাই আপনারা শাপলা প্রতীকটা কবে চেয়েছিলেন? আপনার কি তারিখ মনে আছে? শাপলা প্রতীক কবে চেয়েছে আসলে তারিখ তো মনে নাই। আমার মনে আছে ওনারা চেয়েছিলেন 17 তারিখে। আমরা 19 তারিখে নির্বাচন কমিশনে অ্যাপিল করি, তার 2 দিন আগে
বরং মানে 19 আর 17 মধ্যে একদিনের গ্যাপ, একদিন আগে তারা শাপলা প্রতীক চেয়েছে এবং তারা শাপলা প্রতীক চাওয়ার 2 দিন আগে বিভিন্ন পত্রিকায় নিউজ এসছে যে এনসিপি শাপলা প্রতীক আবেদন করে শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করছে। বিভিন্ন জাতীয় পত্রিকায় কিন্তু নিউজ হয়েছে, নিউজ হলো, কিন্তু তারা তো আবেদনটা আগে করেছেন। ঠিক আছে, এখন এইটা তো এক ধরনের রাজনৈতিক প্রতারণা আমি বলবো। রাজনৈতিক প্রতারণা বলছি, আপনি কিন্তু মানে আপনার শাপলার ব্যাপারে আপনার কোনো আলোচনাই নাই। এই আলোচনা আপনার মাথায় কেন আসলো, আপনার মাথায় এই চিন্তা কেন আসলো? আপনি যখন দেখছেন যে এটা নিয়ে এনসিপির মধ্যে আলোচনা হচ্ছে, কিরকম আলোচনা হচ্ছে, এনসিপি তাদের নিবন্ধনের কার্যক্রম পরিচালনার শুরুতেই জনগণের কাছে মতামত চেয়েছে যে কিভাবে বা কোন প্রতীকে তারা আবেদন করতে পারে। জনগণের ফেসবুকে আপনারা দেখেছেন যে জনগণ বিভিন্ন ভাবে আমাদের কাছে এই শাপলা প্রতীকের ব্যাপারে আবেদন করেছে, যে শাপলাই হোক এনসিপির প্রতীক, তারুণ্যের প্রতীক, জনগণ আবেদন করছে। অবশ্যই আমরা মনে করি যে সাকিব ভাইয়েরা এইটা দেখে ফিল করেছে যে শাপলা তো খুব সুন্দর প্রতীক। আপনারা মনে করছেন রাজনৈতিক প্রতারণা? আমি একটু সাকিব আনোয়ার আপনার কাছ থেকে সেই বিষয়টা শুনবো একটু। আমি একটু সাদ্দাম ভাইকে অনুরোধ করব যে কোনো বিষয় নিয়ে যখন উনি কথা বলবেন তখন আসলে সেই বিষয়টা সম্পর্কে পুরোপুরিভাবে জানা একটা দরকার। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে একটু পার্টি আপনাদের পার্টি অফিসে একটু রেগুলার যাতায়াত করেন, আর যারা যে বিষয়গুলো নিয়ে কাজ করে, যেমন ধরেন শাপলা প্রতীক নিয়ে যে একটা ঝামেলা তো চলছে, তারা চাইছে নির্বাচন কমিশনে বারবার তারা যাচ্ছে, যারা এই কাজগুলো করছে তাদের সাথেও কাছ থেকে একটু শুনে নেন যে আসলে পুরো ঘটনাটা কিভাবে কি সেটা একটু আপনাকে মুখ থেকে শুনি, তো বললেনই না। মানে যেহেতু ধরেন প্রতারণা টাইপের শব্দ, রাজনৈতিক প্রতারণা টাইপের শব্দ চলে এসেছে, এই কারণে আমি এটাকে অ্যাড্রেস করতে চাচ্ছি না। আমি মনে করি যে ঠিক সাদ্দামের উচিত হবে যে তার দলে ফিরে গিয়ে, দলে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, ইনফ্যাক্ট তার দলের সভাপতি, সাধারণ সম্পাদক যারা আছেন, দুঃখিত, আহ্বায়ক সচিব, মুখ্য সমন্বয়ক, কিংবা এগুলো নিয়ে যারা কাজ করছেন, এই শাপলা প্রতীকের ব্যাপার নিয়ে যারা নির্বাচন কমিশন কেন্দ্রিক কাজগুলো করছেন, তাদের সাথে একটু কথা বলে নিয়ে, এবং এটাও একটু তার যদি দলের সাথে শেয়ার করেন যে কোন একটা জায়গায় নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ারের সাথে তিনি কথা বলছিলেন এবং সেখানে তিনি নাগরিক ঐক্য এখানে রাজনৈতিক প্রতারণার আশ্রয় নিয়েছে এই শব্দটা ব্যবহার করেছেন। তারপরে তার দলের সেই দায়িত্বশীল নেতারা তাকে কি রিপ্লাই দেন এটাও আমি হয়তোবা জানতেই পারবো। আমি সাদ্দামের কাছ থেকে না জানতে পারলেও মানে যারা আসলে তাকে উত্তরটা দেবেন তাদের কাছ থেকে জানতে পারবো। যাই হোক, ওই জন্য ওইখানে আমি আর যাচ্ছি না। আপনি ব্যাখ্যাটা দেন যে কেন, মানে কবে আপনারা চেয়েছেন, কখন চেয়েছেন, আপনি একটু ব্যাখ্যাটা দেন। আমি তো বললাম যে আপনি একদিন আগে চেয়েছেন আমাদের ইয়ার আগে, এবং আমি সেটাও বললাম যে কোন প্রেক্ষাপটে আপনি চেয়েছেন। আপনি এটা ব্যাখ্যা দেন যে কেন আসলে আপনি তখন চেয়েছেন বা কেন আগে চাইলেন না। আপনার তো কেটলি আপনার প্রতীক আছে, তো আপনি কেন আবার এই প্রতীক সংশোধন করতে এই মুহূর্তে আপনার মন চায়? একদম শেষ দিকে 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে। একটু ব্যাখ্যা দেন। আমাদের শাপলা প্রতীক চাওয়াটা মানে ওই ওনারা তো রাজনৈতিক দলই ফর্ম করেছেন, ধরেন নাহিদ ইসলাম সরকারে গেছেন, সরকারে থাকা অবস্থায় তারপর এক রাজনৈতিক দলটা ফর্ম করে ওখান থেকে উনি রিজাইন করে সে দলের দায়িত্ব নিয়েছেন, মানে সরকারে থাকা অবস্থায় একটা রাজনৈতিক দল গঠিত হয়েছে। আসলে এটা এক্স্যাক্টলি ভাবে বলতে চাই না, এই কারণে বললাম আর কি। প্লিজ 1 মিনিট সময় আছে, শেষ করি প্লিজ প্লিজ। আমি কখনোই কারোর কথার মাঝখানে কথা বলি না, এটা আমার প্র্যাকটিসেই নাই। দলের যে যেখান থেকে আমরা আসলে আমাদের যে গ্রুমিংটা আসলে এইভাবে হয় না। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে ওনারা তো তারপরে অর্থাৎ হাসিনা ভারতে সেই সময় এসে ওইভাবে ওই ফর্মের দল গঠন করার পর তারপর নির্বাচন কমিশনে গেছেন আবেদন করার জন্য। আমরা সেই 2017 সাল থেকে এই আবেদন করে আসছি। তো এই 2017 সাল থেকে এই লড়াই চলছে, এবং এই 2017 সাল থেকে বসে শাপলা কাটছিলাম আর কি। তো ওই 2017 সাল থেকেই শাপলা চলছে আমাদের, কিন্তু তখন তো আমরা জানতাম যে আমাদেরকে তো নিবন্ধন দিবেই না। আমরা তো অ্যাপ্লাই করেছি, 2017-তে অ্যাপ্লাই করেছি, তখন নিবন্ধন দেয় নাই। এরপর 2024-এর নির্বাচনের আগে, প্রতি নির্বাচনের আগে একবার করে এটা হয় যে নতুন দল নিবন্ধনের জন্য। তারপরে হচ্ছে 2022 সালে তারপরে আমরা আবার আবেদন করেছিলাম, তখন আমাদের নিবন্ধন দেয় নাই। এবং তখন আমাদের যে নিবন্ধনের জন্য আমাদের যে প্রতীকগুলোর যে চয়েস ছিল, সেই চয়েসের ভেতরে শাপলা ছিল। কিন্তু তখন যেহেতু গেজেটভুক্ত ছিল না, ওই আলোচনা আসলে তখন আসে নাই, কারণ তবে নিবন্ধনই দেয় নাই। নিবন্ধন না দিলে আপনি গেজেট আলোচনায় যাবেন কি, প্রতীকের আলোচনায় যাবেন কিভাবে? প্রতীকের আলোচনা তখন যাই নাই, এই কারণে তখন শাপলার আলাপটা আসে নাই। তারপরে এসে আমাদেরকে যে উনি যে কেটলি প্রতীকের কথা বললো, এটা হচ্ছে আমাদের চয়েসের ভেতরেই ছিল না, আমরা যে চয়েস দিচ্ছিলাম সেই ভেতরেই ছিল না। এটা যখন আপনার 5 আগস্ট পরবর্তী সময় নতুন করে কমিশন আবার গঠিত হলো, তারপর আমাদেরকে এই কেটলি প্রতীকটা দিয়ে আমাদেরকে একটা চিঠি দিয়ে দেওয়া হয়েছে, এবং তখন বলা হয়েছে যেহেতু এখন এক্সিস্টিং আমরা যেগুলো চয়েসে দিছিলাম সেগুলো তখন অলরেডি ওই যে তখন কিছু রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়ে গেল না, হাসিনার পন্থী কিছু দলে, তো ওদেরকে বিভিন্ন প্রতীক দিয়ে দেওয়া হয়েছে। তার মানে তখন আর আপনার এই গেজেটের প্রতীকই নাই। এই কিছু আছে, মাথাল আছে, আপনার ট্রাক আছে, তারপরে যে কেটলি আছে, তো আমাদেরকে একটা দিয়ে দিল। এবং তখন দেওয়ার পরে আমরা বললাম যে আমরা তো এই প্রতীক চাই নাই, আমাদের চয়েস এর প্রতীকই নাই।
মানে এটা ছিলই না কেটলি, তখন আমাদেরকে বলা হলো যে আমরা এটা বাড়াবো যখন গেজেট যখন ভুক্ত করবো, তো গেজেট ভুক্ত করলে তখন ওখান থেকে আপনারা আপনাদের মতো করে চুজ করুন। এখন তো আমাদের আসলে যেটা আছে এটা দিয়ে আপনাদেরকে ধন্যবাদ ছিল এটা। আপনাদের তবে তারপরে আমি অনুরোধ করবো সাদ্দামকে যে উনি যেন ওনার দলে ফিরে যান, কারণ আমরা মানে যেহেতু অভ্যুত্থানের মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটা প্রতিষ্ঠিত হয়েছে, মান্না ভাই যেভাবে বলেছেন আমাদের দল থেকে ওই যে শাপলাকলির ব্যাপার আসলো না, আমরা কিন্তু মানে সত্যিই বলছি যে এনসিপি নেতৃবৃন্দ যারা এই কাজগুলো করছেন তাদের দলীয় প্রতীক নিয়ে আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, আমি নিজে যোগাযোগ করছি, বলেছি আপনারা কি এটা নেবেন, আমরা না তাহলে এটা নিয়ে করবো না, কারণ আপনারা করেন তাহলে, কারণ এতটুকু আমরা ছাড় দিতে চেয়েছি যে ঠিক আছে ওনারা যদি এটা চায় তাহলে ওরা নিয়ে কেন, কোনো ঝামেলা। ধন্যবাদ আপনাদের দুজনকে বাংলা ভাষণ আসার জন্য। দর্শক যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।